আজকের ক্লাসে আমার খুব ভালো লাগছে তোমাদের এই যে জানার আগ্রহ এই বিষয়টি আমাকে আপ্লুত করেছে। আর আপনারা দেখছেন শিশু কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের সরাসরি আমাদের শিশু কবিতা পাঠকেন্দ্রের একটি ক্লাসের একটা অংশ। আমরা আজকে গিরিশচন্দ্র ঘোষের পৌরাণিক নাটক নিয়ে এই শিশুর কবিতা পাঠকেন্দ্রে ৩য় সেমিস্টারের ছাত্রছাত্রীদের মেজর অর্থাৎ অনার্সের ছাত্রছাত্রীদের ক্লাস করছিলাম। আর আমার সামনে যারা বসে আছে, একটি ছাত্রী নামটা উল্লেখ করছি না, আমাকে বলল, "স্যার, জনা নাটকটি একটু আমরা বিস্তারিতভাবে জানতে চাই।" ভালো লাগলো। এই যে জানার আগ্রহ আমাদের আজকের এই সমাজে ছাত্রছাত্রীদের মনে থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে। কিন্তু তুমি যখন বললে, আমি নিঃসন্দেহে সেটা আমি আলোচনা করে দেব। কি? জনা নাটক। আমরা আলোচনার শুরুতেই বলছিলাম যে গিরিশচন্দ্র ঘোষ এবং তার পৌরাণিক নাটক। আমরা জানি গিরিশচন্দ্র ঘোষের একটি উল্লেখযোগ্য অন্যতম প্রধান পৌরাণিক নাটক হল জনা। আর এই নাটকটি রচিত হয়েছিল 1894 সালে। তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা নেই। আর এই নাটকটি প্রধানত রচিত হয়েছে আমাদের পুরাণ মহাভারত, সেই মহাভারতের অশ্বমেধ যজ্ঞের একটি কাহিনী অবলম্বনে। আর সেই কাহিনীকে অবলম্বন করে আমাদের গিরিশচন্দ্র ঘোষ লিখলেন জনা নাটকখানি। স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি এই নাটকের প্রধান অন্যতম চরিত্র হলো জনা। এই জনা কে? একটু বিস্তারিত আলোচনা করে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং দূরে যারা আমাদের বন্ধুরা আছে, আমার পরমপ্রিয় ছাত্রছাত্রী আছে বা শিক্ষানুরাগী ব্যক্তিরা যারা আছেন, আমি যতটুকু জানি বা বুঝি সেটুকু আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই জনা কে? জনা হলেন নীলধ্বজের স্ত্রী এবং কবিরের মা, যিনি মহাভারত এর অশ্বমেধ যজ্ঞের একটি অন্যতম চরিত্র। তাহলে এ পর্যন্ত নিঃসন্দেহে আমাদের মনে হয় তোমাদের কোনো সমস্যা নেই। আর মহাভারতের অশ্বমেধ পর্বের কাহিনীটি নিয়ে এই নাটকটি রচনা হওয়ার কারণে একটি বাংলা নাট্য সাহিত্যে একটি উল্লেখযোগ্য নাটক হিসাবে পরিগণিত হয়েছে। বলা যেত শুধু নাটক নয়, অন্যতম একটা দলিল নাট্য সাহিত্যের ইতিহাসে। তার অনেকগুলো কারণ আছে। এই দলিল কেন বলছি? কারণ দলিলের যেমন সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়, ঠিক তেমনি এই নাটকে গোটা অশ্বমেধ যজ্ঞের যে কাহিনী সেটা তুলে ধরার চেষ্টা করেছেন গিরিশচন্দ্র ঘোষ। সেই কারণে একটা অনন্য দলিল আমরা এখানে বলছি। আমরা জানি, আগেই বলেছি যে কেন্দ্রীয় চরিত্র জনা অর্থাৎ কবিরের মা। একবার অর্জুন তার অশ্বমেধ ঘোড়াকে সোজা পাঠালেন আমাদের উড়িষ্যার পুরীতে। আর সেই অশ্বমেধ ঘোড়াটি পুরীতে প্রবেশ করলে জনার পুত্র প্রবীর সেটা বেঁধে রাখে। আমরা বুঝতে পারছি অর্জুন বিক্রম একজন বীর, আর তার অশ্বমেধ ঘোড়াকে বেঁধে রাখার কারণে সংঘাত শুরু হলো নাটকের শুরুতে। অর্থাৎ প্রবীরের সাথে অর্জুনের একটা লড়াই বা সংঘাত শুরু হয়ে গেল। সেই সংঘাতে বা যুদ্ধে আমরা দেখলাম প্রবীরের পরাজয় হয় এবং মৃত্যু ঘটে। নাটকের ক্লাইম্যাক্স কিন্তু শুরু হয়ে গেল প্রবীরের মৃত্যুতে। আর এই প্রবীরের মৃত্যু খবর পেয়ে তার মা অর্থাৎ জনা খুব কষ্ট পেল, কারণ তার পুত্রের এই যে হত্যা বা অকাল মৃত্যু তিনি কিন্তু মেনে নিতে পারেননি। আর মেনে না নিতে পারার কারণে জনা অন্তত আশা করেছিলেন যে তার স্বামী নীলধ্বজ এর উচিত শিক্ষা দেবে, অর্থাৎ অর্জুনকে উচিত শিক্ষা দেবে এবং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাকে পরাজয় বরণ করাবে। কিন্তু আমরা নাটকে গিরিশচন্দ্র ঘোষের এই জনা নাটকে আশ্চর্যভাবে দেখলাম যে নীলধ্বজ অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ না ঘোষণা করে অর্জুনকে পরম প্রিয় কৃষ্ণ সখা
এবং নরনারায়ণ ভেবে তার সঙ্গে সন্ধি স্থাপন করলেন। আর এই খবর পেয়ে জনা প্রবল আত্মগ্লানি অপমানে ভুগছে। কেন? মানে আত্মগ্লানিতে ভুগছেন এই কারণে যে অর্জুন তার পুত্রকে হত্যা করেছে, সেই হত্যাকারীর সাথে তার স্বামী নীলধ্বজ সন্ধি স্থাপন করেছেন। এই বিষয়টি কিন্তু আমাদের জনা মেনে নিতে পারেননি। যার ফলে আমরা আশ্চর্যজনকভাবে দেখলাম এই জনা পুরীর গঙ্গায় প্রবল স্রোতে নিজেকে ভাসিয়ে দিলেন, বলা যেতে পারে আত্মবিসর্জন ঘটালেন। কারণ এই অর্জুনকে কৃষ্ণ সখা হিসাবে তিনি মেনে নিতে পারেননি। আর মেনে নেওয়া না পারার কারণে তার যে প্রবল তেজস্বিতা এখানে কিন্তু আমরা নাটকে দেখতে পাই। কারণ এই নারী চরিত্রের মধ্যে একদিকে আছে মাতৃত্ববোধ, অপর দিকটি পাচ্ছি আমরা তেজস্বিতা। কারণ মাতৃসত্তা তার মধ্যে জাগরিত হওয়ার ফলে পুত্র হত্যার পরপরই এই জনা বলে ওঠে যে তার পুত্রকে হত্যা করতে পারে, মায়ের কোল খালি করতে পারে, আর যাই হোক তাকে সখা হিসাবে মেনে নেওয়া যায় না। এখানে এই কথার মধ্যে দিয়ে তার একদিকে যেমন মাতৃত্ব ফুটে উঠেছে, তেমনি এই কথাটির মধ্য দিয়ে তেমনি আবার তার নারী চরিত্রের মধ্যে যে তেজস্বিতা, যে বীরত্ব বোধ, বীরত্ব সত্তা, সেই সত্তাও কিন্তু এই জনা নাটকের মধ্যে, জনা চরিত্রের মধ্যে ফুটে উঠেছে। যার ফলে তিনি অপমানে, চরম অপমানে আত্মবিসর্জন তিনি ঘটালেন। কেন? কারণ এই যে পুত্র হত্যাকারীকে তিনি মেনে নিতে পারেননি, আর সেই পুত্র হত্যাকারীর সাথে বন্ধুত্ব স্থাপনের স্বামী অর্থাৎ নীলধ্বজ করেছে, এটা তার কাছে কিন্তু কামনার বিষয় ছিল না। তাই শেষ পর্যন্ত জনা কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। অর্থাৎ আশ্চর্যজনকভাবে এই নাটকে আমরা দেখলাম একটা দ্বিমেরু দ্বন্দ্ব, যে দ্বন্দ্বের মূল কেন্দ্রে আছে আমাদের নীলধ্বজ। সেখানে নীলধ্বজকে আমরা দেখছি কি প্রবল কৃষ্ণ ভক্তি, আর কৃষ্ণ ভক্তি থাকার কারণে নীলধ্বজ কিন্তু অর্জুনের সাথে সখ্যতা তৈরি করেছে। আবার অপরদিকে আমরা দেখছি জনার চরিত্রের মধ্যে দিয়ে প্রবল মাতৃ স্নেহ এবং ক্ষত্রিয় তেজ। এই ক্ষত্রিয় তেজ যে নারীর মধ্যে থাকতে পারে, সে আর যাই হোক হত্যাকারীর সাথে একসঙ্গে থাকতে পারেন না। আর এই তেজস্বিতার কারণে জনা কিন্তু আত্মহত্যা করেছিলেন। কেন? কেন আত্মহত্যা করলেন? যে কৃষ্ণ, যে অর্জুন তার পুত্রকে হত্যা করতে পারে, আর তার পুত্র হত্যাকারী কখনো কোনো মানুষের, পৌরাণিক আমরা ছেড়ে দিলাম, সামাজিকভাবে কোনো মানুষের আর যাই হোক বন্ধু হতে পারে না। আর এই ভাবটি, এই তেজস্বিতা, এই ক্ষত্রিয় মনোভাব আমাদের জনার মধ্যে থাকার কারণে জনা কিন্তু প্রাণ ত্যাগ করলেন। এছাড়াও এই নাটকে, জনা নাটকের আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্য হলো গৌরীশ ছন্দ। এই গৌরীশ ছন্দ এখানে অর্থাৎ জনা নাটকে প্রয়োগ করে গিরিশচন্দ্র ঘোষ এই নাটকের প্রবল একটা গতি সঞ্চার করেছেন। ঠিক তেমনি আমরা দেখেছিলাম বিশিষ্ট নাট্যকার কবি মধুসূদন দত্তের অমিত্রাকার ছন্দ। অর্থাৎ কালে কালে এক একজন নাট্যকার, কাব্যকার মনীষীরা আসেন, যারা কিছু সৃষ্টি করে তারা নিজের গন্তব্যস্থলে চলে যান। মধুসূদন তেমনি সৃষ্টি করেছিলেন অমিত্রাকার ছন্দ, আর আমাদের গিরিশচন্দ্র ঘোষ তিনি সৃষ্টি করলেন গৌরীশ ছন্দ। এই ছন্দ চৈত্র এবং নাটকে গতিকে কিন্তু প্রবলভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। নাটকটা দেখলে আমাদের মনে হবে যেন আমরা তত্তর করে প্রবল বেগে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সেখানে কি আছে আমরা নিজেরাও জানি না। এখানে একদিকে যেমন এই নাটকে ভক্তিভাব, ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি,
শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিভাব যেমন ফুটে উঠেছে, তেমনি পাশাপাশি নারীর যে একমাত্র সম্পদ নারীত্ব, সেই নারীত্ব আসে তার মাতৃত্ব থেকে। সেই মাতৃত্ব ভাব কিন্তু এই জননাটকে প্রবলভাবে প্রতীয়মান হয়েছে। আর এই নারীত্ব এবং মাতৃত্ব এবং ক্ষত্রিয় তেজস্বিতা জনা চরিত্রের মধ্যে দিয়ে এমনভাবে ফুটে উঠেছে, যেখানে নীলধ্বজের যে আদর্শ, নীলধ্বজের যে বীরত্ব, সব কিছু কিন্তু মিলান হয়ে গেছে, ধুলোয় আজ গড়াগড়ি খাচ্ছে। আর এই দিক থেকে আমরা বিচার বিবেচনা করে বলতে পারি, গিরিশচন্দ্র ঘোষের একটি উল্লেখযোগ্য অন্যতম প্রধান নাটক হল জনা, যে নাটকের মধ্যে দিয়ে ক্ষত্রিয় ধর্মের যে তেজস্বিতা, ক্ষত্রিয় ধর্মের যে মাতৃত্ববোধ, ক্ষত্রিয় ধর্মের নারীর মধ্যে যে বীরত্ববোধ, সেই বীরত্ববোধ, তেজস্বিতা, মাতৃত্ব প্রবলভাবে গিরিশচন্দ্র ঘোষ এই নাটকের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। আশা করছি তোমাদের বোধগম্য হয়েছে, এবং আমার দূরে যে সকল ছাত্রছাত্রীরা আছেন তারাও কিন্তু এই ভিডিওটি দেখে মনে হয় তারা কিছুটা রসদ, পৌরাণিক রসদ পাবে, এই আশা রেখে আগামী কোনো একটা সময়ে তোমাদের সাথে আমার দেখা হবে। এই ভাবনা নিয়ে আজ আমরা ক্লাসে জনা নাটকের যে সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানে শেষ করলাম। সকলেই ভালো থেকো, সুন্দর থেকো। কোনো একটা সময়ে তোমার সাথে নিশ্চয়ই আমার দেখা হবে, কারণ পৃথিবী গোলাকার। নমস্কার।